কুষ্টিয়ার মানিকের চর দুর্গম এই জনপদের মানুষের প্রতিদিনের জীবন নানা রকম প্রতিকূলতায় ঘেরা। আধুনিক যোগাযোগ ব্যবস্থার এই যুগেও এই অঞ্চলের মানুষকে চলাফেরা করতে হয় মাইলের পর মাইল পায়ে হেঁটে। এই অঞ্চলের মানুষের নিজেদের চলাফেরা ও মালামাল পরিবহনে ব্যবহার করতে হয় মোটরসাইকেল, ব্যাটারি চালিত অটোরিকশা আর ঘোড়ার গাড়ি। চরে উৎপাদিত কৃষিজ পণ্য পরিবহন ও বিপণনে গুনতে হয় মোটা অঙ্কের টাকা। গত কয়েক বছরে নদী ভাঙনের শিকার হয়ে বাড়িঘর, জমিজমা, সহায় সম্বল হারিয়েছেন অসংখ্য মানুষ। এই জনপদের মাটিতে কান পাতলে শোনা যায় স্বজন হারানোর আহাজারি ও কান্না। নানা প্রাকৃতিক সৌন্দর্য, মানুষের আন্তরিকতা ও ভালোবাসায় পরিপূর্ণ এই জনপদ। নিয়মিত ফসলের পাশাপাশি এই চরে চাষ হচ্ছে বিঘার পর বিঘা পেয়ারা ও কলা, যা এই চরের অর্থনীতিকে গতিশীল করে তুলেছে। বাঘা বাস স্ট্যান্ড থেকে আমরা রওনা দিলাম দেরকাদিরপুর ঘাটের দিকে। বর্ষার সময় বালুময় এই চর পানির নিচে ডুবে থাকে, তখন মানুষের কষ্টটা অনেক কম হয়। এমন বালুময় পথে বেশিরভাগ চরেই দেখেছি ঘোড়ার গাড়ি চলে। এই চরে প্রথম দেখলাম ব্যাটারি চালিত অটোরিকশা দিয়ে যাতায়াত করা। এই ধূসর বালুময় প্রান্তরেও মানুষ স্বপ্ন দেখছেন, আবাদ করছেন ফসল। বছরে সাধারণত একবারই ফসল হয় এই জমিগুলোতে। এমন বালুময় চরে ড্রেন কেটে পানি দিতে গেলে সমস্ত পানি শুষে নেবে, তাই তারা পাইপ টেনে পানি দিচ্ছেন। ঘাটে দাঁড়িয়ে দেখছি মানুষের জীবন সংগ্রামের চিত্র। বালুময় দুর্গম পথে অনেকটা যুদ্ধ করেই আসছেন তারা। আজ বাংলা বাজার চরে হাট বসবে, তাই এপার থেকে মালামাল নিয়ে যাচ্ছেন তারা হাটে বিক্রি করতে। এই পথ যে কতটা কঠিন তা সহজেই অনুভব করতে পারবেন। মালামাল নিয়ে আসা অটোটি আটকে গিয়েছে বালুর মধ্যে। কয়েকজন দৌড়ে গিয়ে উদ্ধার করলেন। মরুময় ধূসর রাস্তায় অটোতে চড়ে চলে যাচ্ছেন মানুষ শহরে। মোটরসাইকেলে করে তেলের বোতল সাজিয়ে নিয়ে ছুটছেন একজন শহরের দিকে। খালি পায়ে এই রাস্তা যেন কঠিন থেকে কঠিনতর হয়ে ওঠে। দেরকাদিরপুর ঘাটে আসতে হলে মানুষকে ব্যাটারি চালিত যে অটোরিকশাগুলো রয়েছে সেগুলো করে চড়ে আসতে হয়। এই ঘাটে আসার পর দেখলাম এখানে যারা যাত্রীরা আসেন তারা এই দোকানে বসে বিশ্রাম নেন এবং তাদের জরুরি জিনিসপত্র এখান থেকে শেষ মুহূর্তে কেনাকাটা করেন। এবং এই দোকানে চাও বিক্রি হয়। চা বিক্রি হচ্ছে এইভাবে টিন কেটে একটি চুলা বানিয়ে। আপনার দোকানে যারা আসে ওপার থেকে কোন কোন চরের লোকজন আসেন? চরের লোক মানিকের চর, বাংলা বাজার, তারপর ওইদিক মরার চর, 40 পাড়া, বহু জায়গার লোক আসে। কুষ্টিয়ার লোক আসে। ও, দৌলতপুর চরের মানে কুষ্টিয়ার লোকই বেশি। কুষ্টিয়ার লোকই বেশি যাতায়াত করে। বুঝতে পারছি। কেমন লোকজন আসা যাওয়া করে এখান থেকে? মোটামুটি ভালোই, খারাপ না। ভালোই। বর্ষার টাইমে একটু বেশি আসে, এখন একটু কম। আবার সামনে আবার দিনিতে এলে একটু বেশি আসবে। বুঝতে পারছি। নদী শুকায় গেছে, এই পাশে আসে, শুকাইছে, তার জন্য একটু কম। এখন নদীর তো উপায় নাই, পানি বাইরে ছুটনি নাই, এখানে কাছে, তাই এদিক কাছে এই ঘাটের জন্য। অনেক তো কষ্ট না, এদিকে চলাফেরা কষ্ট, একটু কষ্টই, চলাফেরা একটু কষ্টই। কোথায় গেছিলেন ডাক্তার দেখাইতে? রাজশাহী। ওপার তো কোনো ডাক্তার নাই নাকি? আছে না। কেউ অসুস্থ হলে আপনাদের এই রাজশাহীতে আসতে হয়। এমনি রাত্রেবেলা জরুরি কোনো রোগী হলে কি করেন তখন? এখন ধরেন রাত্রে অফ সাইড জায়গা চিকিৎসক দ্বারা হয়তো আসার মতন তো পরিস্থিতি, সেই রাত ফর্সা হইলে ধরেন মরে গেলে তো কিছু করার নাই, কিভাবে আসবে? গর্ভবতী মহিলারা, হ্যাঁ, ওই তো সিরিয়াস হইলে ধরেন কেউ নৌকা দন থাকলে ওই রাত্রে ধরেন নিয়ে আসতে হয়। বিশাল সমস্যা। অসুস্থ রোগীকে তো এই রাস্তায় পার করা খুব কঠিন, তাই না? হ্যাঁ, একলা না এই আসতে হয় না। রাত্রেবেলা কি করে আসে, মানে এই যে
সড়কের ইলে আসে মরাদের ওই সড়কের ইলে আসতে হয় খাটিট করি ও খাটিয়া তো চড়াই নিয়ে আসতে হয় আসতে না? হবে 4 জন ঘাড়ে তার সাথে উপায় নাই ওর তো হাঁটার অধিকার থাকে না আইসি ভ্যান রাখতে চলে যায়। কাকা এই নৌকা দিয়ে কি টানেন আপনি? ব্লক টানি, হ্যাঁ বস্তা টানি, আর নদীর ওপর ভারী মাল টানি, বুঝতে পারছি। ঘর বাড়িও টানি। এমনি মানুষ যাত্রী পারাপার না যাত্রী পারাপার না, এখন যাত্রী হলে যদি চড়ে উঠলে দেখতে উঠতে পারে। আপনার নৌকাটা অনেক বড়, হ্যাঁ। শুধুমাত্র ভারী মালামাল টানার হ্যাঁ জন্য ভারী মাল ব্যবহার টানি, হ্যাঁ। আবার পিকনিক করি তাই না? রবীন্দ্রনাথ কুঠিবাড়ি, গোলাপনগর, তারপর আপনার শিলায় দেখার যাও সব পিকনিক করি, রাজশাহী পার্ক, আচ্ছা আচ্ছা, এইটা দিয়ে এইটা দিয়ে করি। অনেক মানুষ হলে এটা নেন? হ্যাঁ অনেক মানলি, বুঝতে পারছি। 100-150 লোক হলে নিব। বেশ বড় নৌকা। এটা এখন মেরামত করতে কেমন টাকা লাগবে কাকা? তাও ধরেন লাখ পার হয়ে যাবে, 1 লাখ টাকা। 1-3 খালি খরচ হবে। আর এরকম একটা নৌকা বানাতে কেমন লাগে? 4 লাখ টাকা লাগবে। 4 লাখ টাকা। কি কি কাঠ ব্যবহার করতেছেন? শিশি কাঠ, মেহগনি কাঠ, শিশু আর মেহগনি ধরে মিশিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, তারপর আলকাতরা করবেন না? হ্যাঁ আলকাতরা করবো, ধূপ দিব, সবই দেবো। বুঝতে পারছি। এটার নাম ডুঙ্গা। ডুঙ্গা না? হ্যাঁ এটা মাছ মারা ডুঙ্গা। আচ্ছা, আমাদের অঞ্চলে, ফরিদপুর অঞ্চলে হ্যাঁ যে ডুঙ্গা আমরা চিনি আর কি, হ্যাঁ সেটা হচ্ছে যে ওই তাল গাছের একটা পাট। হ্যাঁ তাল গাছেরও করে, হ্যাঁ? তাল গাছের করে, তাল গাছে ফাড়ি কুইরি ওইদি করে। হ্যাঁ, একদম গোড়ার একটা অংশ দিয়ে হ্যাঁ। এই পাশটা আটকা থাকে, ওই হ্যাঁ। পাশটা ফাঁকা থাকে। হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ ও, এই অঞ্চলে টিন দিয়ে বানায়। হ্যাঁ এটা টিন, ডুঙ্গা বানায় টিন দিয়ে। এক টিন। হ্যাঁ 1 টিন ডুঙ্গা এটা। কয়জন চড়া যায় এটাতে? এটা আপনার ওই যেগুলো বড় সেগুলো 5-6 জনও চড়া যায়, এরিয়া পর্যন্ত 2 জন চড়তে পারবে। দুজন। হ্যাঁ জাল টাল উঠানোর হুম, জন্য। জাল টাল উঠে মাছ মারার জন্য। এখানে পানির গভীরতা খুবই কম, তাই ট্রলার ভিড়ানো হয়েছে ডাঙা থেকে বেশ খানিকটা দূরে। এতে মানুষের দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। কাউকে কোলে করে নিয়ে নৌকায় তোলা হচ্ছে, আবার ভারে ভারে বোঝা মাথায় বয়ে নিয়ে উঠানো হচ্ছে ট্রলারে। আর এই কষ্টটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন যারা মোটর সাইকেল নিয়ে চলাফেরা করেন। কোন চড়া যাচ্ছেন? বাংলা বাজাতে পারবে সব। কি কি নিচ্ছেন আপনি? মাছ আছে, রুই মাছ, বাটা মাছ, সিলভার। ও, এর আগে আমরা বাংলা বাজার গেছিলাম, দেখা হয়েছিল না? মনে আছে? ঠিক আছে, খান। বাড়ি থেকে আনছেন হচ্ছে করলা ভাজি না? করলা ভাজি, সিম ভাজি। দুপুরে খাবেন কি? দুপুরে হয়েছে দেখাবো আল্লাহ বাসা রাখলে। ট্রলার ছেড়ে দেওয়ার আগ মুহূর্তে আরও 3 জন আসলেন। এখানকার ট্রলার 2 ঘন্টা পর পর ছাড়ে, তাই তাদেরকে উঠাতে ট্রলারটি ছাড়লো একটু দেরিতে। দূর থেকে একজন নারীও আসলেন দৌড়ে। এই পথে যাওয়া আসা করা আসলেই কঠিন। এরপর এমন শীতের মধ্যে পানি মারিয়ে আসা যাওয়া খুবই কঠিন। সবাইকে নিয়ে এবার জাতীয় পতাকাবাহী ট্রলারটি ছাড়ল মানিকের চর ও বাংলা বাজার চরের দিকে। সাধারণত যেসব নৌযান দেশের সীমান্ত এলাকা দিয়ে চলাফেরা করে, সেসব নৌকা বা ট্রলারে এমন পতাকা থাকে। এতে দূর থেকেই কোন দেশের নৌকা তা চিহ্নিত করতে পারেন সীমান্তরক্ষীরা। দের কাদেরপুর ঘাট থেকে প্রায় ঘণ্টাখানিক ট্রলার চলার পরে পৌঁছায় মানিকের চর ঘাটে। বর্ষায় এই নদীপথ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এমন শুষ্ক মৌসুমেই নদীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত দেখা যাচ্ছে না। বর্ষায় কতটা ভয়াবহ রূপ ধারণ করতে পারে সহজেই অনুমান করা যায়। নদী পাড়ের চরগুলোর দিকে তাকালেই বোঝা যাচ্ছে কতটা শক্তি নিয়ে গ্রাস করেছে খরস্রোতা পদ্মা। এই শিশুটির চোখে মুখে আনন্দ আর উচ্ছ্বাস থাকলেও বয়স্ক মানুষের অপেক্ষা আর কষ্ট ফুটে উঠেছে তাদের চেহারায়। ডাক্তার দেখিয়ে আসা ফাইলগুলো পাশে রেখে ঝিমুচ্ছেন। বর্ষায় প্রায়ই ট্রলারডুবির ঘটনা আসে গণমাধ্যমগুলোতে। নদী পারাপার হতেই হয় জীবনের প্রয়োজনে। চরের এই জীবনে কেউ শত চেষ্টা করলেও নন্দলাল হয়ে ঘরে বসে থাকতে পারবেন না। দূর থেকে দেখা যাচ্ছে একটি খেয়া অপেক্ষা করছে ছেড়ে যাওয়ার জন্য। জানতে পারলাম এটি মানিকের চর ঘাট। আমাদেরকে কোনোরকম নামিয়ে দিয়ে চলে গেল খেয়াটি। আমাদের খেয়ার অধিকাংশ যাত্রী যাচ্ছেন ভারত সীমান্তবর্তী বাংলা বাজার চরে। কুষ্টিয়ার চিলমারি চর সিরিজের ভিডিও যারা দেখেছেন তারা বাংলা বাজার ও এই চরের হাট দেখেছেন। যারা মিস করেছেন তারা ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন।
এখানে তার কোনো মেডিকেল কোনো ইয়া নাই, ডাক্তারের কোনো ইয়া নাই, মানে এমনি সাধারণ ডাক্তারগুলো আছে ঠিক বাজারে, তাছাড়া কোনো ভালো কোনো ডাক্তার নেই। বাঘা মেডিকেলে যাইতে হয়। আচ্ছা, যখন এই যে মহিলারা অসুস্থ হয় তখনও খুব কষ্টে, মানে যদি খেয়ার নৌকা মানে টাইম বাই টাইম চলে, টাইমে যদি আমাদের মিলে তাহলে ওইভাবে যাইতে পারি, নাইলে যদি এলাকার কোনো নৌকা থাকে তাহলে তাদের মাধ্যমে ভাড়া করে ওই নৌকা নিয়ে যেতে হয়। মানুষ মারা যাইতো অসুস্থ হয়ে, তাই না? অসুস্থ হলে অনেক সময় হয় সমস্যায়, যা দূরত্ব রাস্তা যাতে যাতে অনেক সময় লেট হয়ে যায়, অনেক সময় মারা যেতেই পারে, যায় মারাও যায় অনেক সময়। বাচ্চাদের লেখাপড়া কেমন? বাচ্চাদের লেখাপড়ার স্কুল আছে, স্কুল আছে না? বর্ষাকালে ওরা ঠিকমতো আসা যাওয়া করে স্কুলে? বর্ষাকালে পারে না, তখন বন্ধ হয়ে যায়, এলাকায় পানি উঠে যায়, তখন যেতে পারে না, যাতায়াতের সমস্যা। এই সময় তো যাওয়া আসা অনেক কঠিন, তাই না? এই যে কয়দিন পরে গরম পড়বে, বালি হ্যাঁ, গরম, কষ্টই তো, তখন এই বালু টালু পাড়ায় টাড়ায় যেতে হয় রোদের মধ্যে, দূরত্ব রাস্তা, যে দূরত্বের জন্য সমস্যা। তাছাড়া তো আর কোনো উপায় নাই আমাদের, নৌকা ছাড়া তো আর পার হতে পারি না। নদী ভাঙলে জীবন থাকে, নদী ভাঙতে ভাঙতে বাড়ি ঘর ভাঙতে ভাঙতে জীবনে কিছুই থাকে না। যাত্রী নিয়ে খেয়া ছুটল রাজশাহী শহরের দিকে। এই ঘাটটির মতো এত অনাড়ম্বর ঘাট আমি খুব কম চরেই দেখেছি। কমপক্ষে যাত্রীদের ওঠানামা করার জন্য বাঁশের একটি মাচান থাকে, সেটিও নেই এই ঘাটে। এই চরটি কতটা ভাঙন কবলিত সেটি কিন্তু এখানকার যে পাড়ের দিকে যদি তাকান, পাড়ের দিকে তাকালেই বুঝতে পারবেন, কারণ পাড় থেকে পানির যে স্তর সেটি অনেক নিচে। যেখানে পানির স্তর যত নিচে, পাড় যত খাড়া, সেই অঞ্চলে নদী ভাঙন ততটাই বেশি। কত দূর বাড়ি ঘর ছিল ভাই? এখান থেকে আপনার এটা দক্ষিণ পার, হ্যাঁ, দক্ষিণ পার থেকে উত্তর পার ছিল আপনার আরও মোটামুটি 18 রশি। হ্যাঁ, রশি বলতে মোটামুটি ধরেন যে আপনার আধা কিলো, প্রায় 1 কিলোর কাছাকাছি ছিল, মানে আর উত্তর দিকে এখানে আর 2টা পাড়া ছিল, আরো 2টা পাড়া ছিল? আর 2টা পাড়া ছিল, এই বছরই উচ্ছেদ হয়েছে? এই বছরে উচিত হয়ে গেছে। এবার আমরা ধরেন যে খুব আসলেই শহরের লোক, আমরা খুব দুঃখে কষ্টেই মানুষ, মানে আমাদের কোনো পরিবেশ নাই। দেখেন এখানে একটা মেডিকেল নাই, না একটা স্কুল না, একটা প্রাইমারি ভালো একটা স্কুল নাই, তাহলে এই যে বাচ্চা কাচ্চাগুলো মানুষ করা, এইটা তো আমাদের ধরেন যে কষ্ট। এবার এই দুঃখে কষ্টের ভিতরেই ধরেন যে আমাদের মানে চলতে হয়। এবার 5 লাখ টাকার ধরেন যে দেখা যাচ্ছে 5 বছরে আয় করলাম, ওই একবার বাড়ি ঘর বাংলো শেষ, আয় আর ব্যয় ধরেন যে সমান সমান। আপনার বাড়ি আগে কোথায় ছিল এই চরের? আমার বাড়ি ছিল ধরেন যে আপনার, যেটাকে আপনার উত্তর উদয়নগর বলে, মানে পূর্ব উদয়নগর ছিল, আর ওই গাঙ্গের ভিতরে ছিল, ওই নদীর মধ্যে ছিল? নদীর ভিতরে ছিল। এখন যেখানে নদী এখানে বাড়ি ছিল? হ্যাঁ, এখন যেখানে নদী, জি 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 জি, ওইখানে বাড়ি ছিল, নদীর ভিতরে একেবারে মিডল আমার বাড়ি ছিল। এই পর্যন্ত কতবার বাড়ি ভাঙছে? এই পর্যন্ত মোটামুটি ধরেন যে না হলে 8-10 বার। 8-10 বার বাড়ি ভাঙছে? জি। তাহলে তো কিছুই থাকে না। কিছুই থাকে না তো। এবছরে আমি বললাম যে 5 লাখ টাকা 2 বছরে আয় করলাম, ওই একবার বাড়ি ভাঙলে ধরেন যে আয় ব্যয় শেষ, আয় ব্যয় আর থাকে না আমাদের। তা কিসের মায়া এই চরে আছেন ভাই বলেন? এখন কিসের মায়া, এই যে মাতৃ একটা ভূমি আছে না গ্রামে, মানে জন্ম আমাদের এখানে। আমার দাদা ছিল আগে ঢাকা আপনার এই যে মানিকনগর এলাকা, ওই এলাকায় থেকে আমার দাদা ধরেন যে এখানে চলে আসে, এখানে এসে সারিয়া এই জায়গা জমি করছে, তারপর ধরেন যে আত্মীয়র বন্ধনে সবাই জড়িত। এবার আমাদেরও ওই যে ওই একটাই ধরেন যে মাতৃ একটা ভূমি আছে না গ্রামের, জন্মভূমি, যেখানে আসলে মনটা কান্দে, এই জন্য যাইতে পারি না। যত দুঃখ কষ্টই থাক এইখানেই থাকি। হয়তো দেখা যাইতেছে এর ভিতরেই কেউ চলে যাইতেছে, টাকা পয়সা হয়ে যাইতেছে, ওই 5 কাঠা জমি কিনা উপরে ধরেন চলে যাইতেছে, কিন্তু আমাদের ওই মানে এটা তো হইতেছে না। বাচ্চা কাচ্চা মানুষ করতে হইলে শহরে থেকে মানুষ করা যাবে, কিসের জন্য? একজন যদি আমি দেখা যাইতেছে আমি যদি ইনকাম করি, আমার 2টা ছেলে মানুষ করতে পারবো। আর যদি অন্য কোনো জায়গায় যাই, মানুষ করার মতো ধরেন ক্যাপাসিটি থাকবে না। কিছুর জন্য এ জায়গায় দেখা যায় 2-5টা গরু পাললাম, 2 বিঘা আবাদ করলাম, এর ভিতরে ধরেন যে ছেলে পেলে মানুষ করা যাবে। আচ্ছা, উপরে গেলে আর পেশা, নতুন কোনো পেশার ভয় পাচ্ছে না তো, যে কি করে খাবো?
ভাত গুছানি ধরেন যে কষ্ট। মানিকের চর কয়েক বছর ধরেই ভাঙনের শিকার হচ্ছে। সাধারণত ভাঙন কবলিত চরগুলোতে বালুর পরিমাণ কম থাকে, অথচ এই চরে এসে দেখলাম বালুময় পথ। বর্ষায় পানি উঠেছিল এই জনপদে, তখন প্রবাহিত পানিতে বয়ে আসা বালুতে বালুময় হয়ে গেছে এই অংশ। যাওয়ার পথেই দেখলাম লোকজন মাঠ থেকে পেঁয়াজ উঠাচ্ছেন। চরের পলি জমা উর্বর মাটিতে সামান্য যত্ন করলেই ফলে সোনার ফসল। এই বছরে পেঁয়াজ চাষ করে অধিকাংশ কৃষকই লোকসান গুনছেন। এই জনপদের মানুষেরা কেমন আছেন সেটা জানতে সামনে আগালাম। পেঁয়াজে ধরেন মেলাটা ঘাটতি, বিঘা প্রতি 50 থেকে 60,000 করে লস হচ্ছে। বিঘাপতি? হ্যাঁ, বিঘা প্রতি। এত লস হওয়ার কারণ কি? বিছনের দাম বেশি, এখন মালের দাম 1000-1200। তখন বীজ কিনছেন কেমন দামে? 8,000-9,000 করে বীজ কিনা আমার মন। আর এখন মন যাচ্ছে 1100-1200। এই যে জোন দিয়ে উঠাচ্ছেন, জোনের টাকা উঠতেছে? জোনের টাকা বলতেছি কি, কৃষক শেষ, কৃষক শেষ। এলসি আইনে এই সরকার শেষ করে দিছে, জনগণ আর ভাত পাওয়ার কায়দা হয় নাই। 10,000 টাকা তখন পেঁয়াজ আনেনি, এখন পেঁয়াজ আনছে। 10,000 টাকা পেঁয়াজের বেচো না, তখন সরকার বলতো যে বাংলাদেশে পেঁয়াজ লাগায় না, আমরা লাগাইতাম না, গ্যাসের জমি নষ্ট হয়ে যাবে। কি করলে? থুয়ে দিলে, থোয়া তো যাবেই না। এখন ওই যে জোন দিয়ে পাইপ দিয়ে তুলে সাইডে যদি ফেলাই দিতে হয়, তাও ফেলাই দেওয়া লাগতেছে। এখন কি করবো, জমির উর্বরতা নষ্ট হয়ে যাবে। কৃষকের কোনো রায় শান্তি নাই। এরপরে তো আপনারা চরের মানুষ, নদী ভাঙনের মানুষ অনেক কষ্ট করে আপনাদের কষ্টর সীমা আছে নাকি? আমারে কষ্ট ভোগ করতেই হয়। আবাদ শোনেন, আবাদ পানি করে আমরা বাঁচছি, তার মধ্যে আমাদের লস হয়ে যায়, তা আমাদের তো সরকার তো আমাদের এমনি দাম দেয় না। সব জিনিসের দাম, এক বস্তা সার কিনতে গেলে, এই সার কিনে গেলে 1800 এই চরের ভিতর। এক বস্তায় পটাশ সার কিনতে গেলে 1400। টিএসপি বাংলাদেশে, চায়না টিএসপি কিনে গেলে 2500, 1900, 1800 বস্তা। কৃষক কিভাবে বাঁচবে? অভাব নাই, সমস্যা কি তাহলে? ভাঙলেই অভাব, এমনিতে 2-4-5 বছর থাকলে আর অভাব থাকে না। মানে পলি মাটি বলতে আবার দেখেন না কিরকম, আবার শেষ হয়ে যাবে, ভেঙে আসতে সাফা আসতে। এদের কত দূর বাড়ি ঘর ছিল? বাড়ি ঘর আরো বহুত, ওই গাঙ্গের ওই পার ছিল, দেড় কাদিরপুর আমরা বলি। আচ্ছা, এই দেড় কাদিরপুর ঘাট যে আমরা আসলাম, হ্যাঁ, ওই পর্যন্ত ছিল? ওই পর্যন্ত চরের মাঝখানে ছিল, চরের মাঝখানে ছিল আমাদের বাড়ি। ধরেন এবার 15-16 সে ভেঙে গেছে এই বছর। 20 বিঘা না, 20 রশি, হাজার বিঘা। ধরেন এক হাতে 4 হাতের এক কাটা হয়েছে, 1 মাল হয়েছে, তাহলে ওরকম 20টা রশি ভেঙে গেছে। আমরা বুঝুন সব হিসাব টাকা, ওই ভিটা দেখেন না, ওখান দিকে ধরেন 20, ওখান তার বহুত থেকে ভেঙে গেছে। এদিকে কত কিলোমিটার হবে? 20 রশি। আমাদের ড্রোন দেখতে বাচ্চাদের পাশাপাশি বয়স্করাও ভিড় জমিয়েছেন। এই অদ্ভুত জন্তুটাকে তাদের হাতে নিয়ে দেখতে কৌতূহলের শেষ নেই। লেখক আবু ইসাকের মতে পাখিদের চোখে মানুষের বিমান যেমন মহাপতঙ্গ, তেমনি এই চরের মানুষের কাছে এই এক অদ্ভুত জন্তু। মানুষের বুদ্ধি আর স্রষ্টার প্রশংসায় মুখরিত হয়ে উঠেছেন তারা। ভাত খাবে না, সে দেখি আপনারা এত আন্তরিক কেন বলেন তো কাকা? এত আন্তরিক কেন? প্রত্যেকটা চরে যখন যাই, আপনার অভাব নাই, ভালো আছেন আপনি, কিন্তু যাদের অনেক অভাব আছে, তারাও বলে যে বাবা খেয়ে যাও। আপনারকে আল্লাহ ভালো রাখছে, সেটার হিসাব আলাদা। কিন্তু ধরেন এমন বাড়িতে আমি গেছি, নিজে নদী ভাঙনের শিকার হয়ে আসছে, নিজের বাড়িতেই অনেক কষ্টে এক ওয়াক্ত ভাত ব্যবস্থা করছে, তারপরেও সেই মানুষটা বলবে যে বাবা খাইয়ে যাও।
না আমার দেশের রীতিটা ভালো, আল্লাহ রহম সবাই। এটাই ভালো লাগে, এই জন্য বুঝছেন কাকা, এই জন্য আমি বারবার চরে ফিরে আসি। নদী থেকে এই জনপদের দূরত্ব খুব একটা বেশি নয়, তবে চরের নদী পাড়ের অধিকাংশ বাড়িঘরগুলোই নতুন। টিনের বাড়িঘরগুলো দেখলে বোঝা যাচ্ছে অতি সম্প্রতি বাড়িঘর স্থাপন করেছেন তারা। একটু ভেতরের বাড়িঘরগুলো 7-8 বছরের পুরনো। একটি চর কতদিন স্থায়ী হয়েছে তা সেই অঞ্চলের গাছপালার দিকে তাকালেই সহজেই বোঝা যায়। এমন নয়নাভিরাম রূপে সাজানো এই চর দেখলে সত্যি মন ভালো হয়ে যায়। কত অপরূপভাবে সেজেছে এই জনপদ। তবে এই সৌন্দর্যের আড়ালেও নদী ভাঙন মানুষের মনে সৃষ্টি করেছে ত্রাস ও আতঙ্ক। কিছুদিন আগেও দূরে ছিল নদী ভাঙনের শিকার হয়ে এই বাড়িঘরগুলো তারা নতুন করে স্থাপন করেছেন। আসসালামু আলাইকুম কাকা, আগে সালাম দিয়ে দিলেন আমারে। কেমন আছেন? আগে বাড়ি ছিল কোন জায়গা কাকা? আমাদের জন্মস্থান কুষ্টের ওই সাইডে, আমরা আইসি এখানে বহুত দিন ধরে, আমাকে এখানেই সব। এই বাড়ি নতুন বাড়ি না? হ্যাঁ, নতুন বাড়ি করছি। কতদিন হলো? আমাকে বাড়ি ভাঙা তো মেলা খালি ভাঙ্গি, এই মরম। এই তো এখন আসছিল, ধর এখানে আইলাম, ওই টিকটিক ঘর আসছিল। আচ্ছা আচ্ছা, কতদিন হলো এই জায়গা বাড়ি করছেন? 2-4 বছর হলো। 2-4 বছর। আমার গাঙ্গায় কি আছে, এরপর আবার সরতে হবে। হ্যাঁ। এই জায়গা কি নিজের? না, পরের জায়গা। ওই যে নিচের না, শোন করা? হ্যাঁ, কট। বছর জানে। কত টাকা দেওয়া লাগবে? বছর 5,000 করে দেই। 5,000 টাকা। এই বাড়ি মাঠে কিছু হয় না, তাও বাড়ি করছে ঠেকা, আপনার জমি লোক, তাও তো ওখানে 5-6 হাজার এখানে দিতে হবে, তো না দিতে তো 4,000 বেশি রাখতে হবে। ছোটকালে আমরা কুষ্টে যাই চরে, ওই চরেই উঠাও। আচ্ছা, ওটাও কুষ্টে দিলাম। চরে? হ্যাঁ, চরে। কতবার হলো বাড়ি ভাঙছেন? মেলা বাড়ি ভাঙছি, বাড়ি ভাঙারই নাই। এই টিনের ঘরে ভেঙে যায়, নিয়ে যান, নিয়ে যান না? আগে তো টিনের ঘর ছিলই না, এখন কষ্ট করে দেওয়া হয়েছে। আর টিনের ঘর ছিল। কিসের ঘর ছিল? সোনের ঘর ছিল। ও, সোনের ঘর না? এরকম করে ছিল। মেলা কষ্ট তো আগে, এখন মানুষ তাও আল্লাহ দিছে, চলতেছে মানুষ। 20 বছর আগে কত পায়রার সাথ খাইছে, কত ভুট্টে খাওয়াইছে। এই পাকিস্তানরা সবাই নিয়ে খাইছে। পাকিস্তানরা শুনি, আমরা তো রাজনীতি করি না, শুনি মানে ওই দেশটা আইনে আমার দেশের দেশে কত ভুট্টে সাথ খাইছে, ভুট্টে খাইছে, কত কি খাইছে। এনে সে মানুষ ভাতই ফালাই যায় কত। এমনিতে কেমন আছেন কাকা? আল্লাহ সবই ভালো, ভালো যে চলে, আল্লাহ চলাইছে ভালোই আছে। ভালোই আছেন? কেউ শান্তি না। এই চরে এসে মানুষের সাথে কথা বলছি, মানুষের বাড়ি ঘর ভেঙে যাচ্ছে, মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছেন। অথচ এই মানুষ যাদের সাথে কথা বলছি তাদের একটা জিনিস খুব আমি আশ্চর্য হচ্ছে যে প্রত্যেকেই বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি। কারো মধ্যে যে আমরা যারা শহরে থাকি কথায় কথায় স্রষ্টাকে একটা দোষের কাতারে ফেলে দেয় যে আল্লাহ ভালো রাখেনি আমাকে, কিন্তু চরের মানুষ বিশেষ করে এই মানিকের চরের যারা মানুষ রয়েছেন তাদের মধ্যে কথা বললে তারা সবাই বলছেন ভালো আছি। একজন কৃষক 5 বিঘা পেঁয়াজ রোপণ করেছেন, তিনি জানালেন প্রায় 2.5 লাখ টাকা তিনি এবার লোকসানের মধ্যে পড়ে গেছেন। তারপরেও তারা বলছেন যে তারা ভালো আছে। কি করবে, আল্লাহ 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 বিশ্বাস করে সে বলবে। জি কাকা, আল্লাহ বিশ্বাস করবে সে বলবে বলে ভালোই আছে। আল্লাহ যা করে চাইছেন, আল্লাহ ছাড়া ভয় নাই তো। নিজে কোরআনে নিজে প্রমাণ আছে আল্লাহর কথা, আসলে আমরা মাইনে হাইরে মানি না। কোরআনে ভাবনা আমাদের প্রমাণ আছে। আচ্ছা, এটাকে আমাদের অঞ্চলে নাইংলে বলি কাকা, আপনারা কি বলি? হাত নাইংলে। হ্যাঁ, এটা দিয়ে হলো এটা টানলাম, গরু নাই, তাও ওখানটা দিয়ে 14 কাটা, আমার এখানে টানলাম 9 কাটা, টানি দিলাম, এখন আমার কাজ হয়ে গেল। এই ছেলে ফেলে বাড়িতে নাই কেউ, 2 সালি বউরা সব 2 সাল। এখানে নতুন বাড়ি করছেন না? ভাই এবারে আমার এই বাড়িটা পুরাতন তো। কত বছর হলো এখানে বাড়ি বয়স? 7-8 বছর হলো। 7-8 বছর।
আর এই বাড়ির বয়স? এরা ধর কাল এই বাড়ি করছে মাছ 6 এখন। হ্যাঁ, ওই তো ভাত নাই, চরের ডাঙ্গা লোকের ভাত খুব কম, আর আমাদের চরের লোকের ভাত পাবো কি, আবাদ করি খাই। ভাতের অভাব নাই স্যার? চরে ভাতের অভাব নেই। 10টা লোক যাচ্ছে এখন দাঁড়ায়, 20টা করে দাঁড়ায়, 1 সেকেন্ডের মধ্যে ধরেন আমরা খাওয়া দিতে পারবো তাকে। ভাতের অভাব নাই যে এলো বাবা। এই মেয়েটার বাড়ির ডাঙ্গায় এনে কি বিক্রি করছে? তো কত? 100 অরিজিনাল গুড় অরিজিনাল হয় দেখি তো। কিন্তু নাই গুড় আর বেচা হয়ে গেছে। গুড় নাই, আমরা বললাম যে আমরা একটু গুড় কিনবো। না গুড় নাই আমার কাছে, বেচা হয়ে গেছে, এখন আমি বাড়ি যাইতেছি। একটুও নাই? না। ঠিক আছে, আপনার কেজি ছিল, ওই বাড়ির চাচিক দিয়ে আসলাম। দেখ চাচির বাড়ি পর যান, আসেন আর খাওয়া দাওয়া করেন, যদি ভাত খান তা বলেন, আর রুটি বুটি খাবো, তাহলে আমি চাচি যে এখন বলবো আমি হাতের রুটি বানাই খাইছি, গমেরই হাত দিয়ে বানায়, সেই রুটি আমি খাইছি, একখান থুয়েও দিছে আমার জন্য। আচ্ছা আচ্ছা। এই যে বাড়ি, এই যে বাড়ি, এই যে মেয়েদের বাড়ি, বাড়ি এমনি ঢুকলে বাড়ি, ওপার আসলো বাড়ি। হাত দিয়ে যে রুটিটা বানায় এটাকে আমাদের অঞ্চলে চাপড়ি বলে কাকা। চাপড়ি কালাই রুটি, কালাই দিয়ে হাত দিয়ে বানায়। হ্যাঁ, কালাই দিয়া, গম দিয়া, তার মটর দিয়া, ভুট্টা দিয়া, আগর বগতে মিশায়, মিশায় তারপর আমাদের সে লোক বানায়, ড্যাঙ্গার লোক বানায়। তো ধরেন আমার এখন কালাই নাই, ওই মসুর মটরই নাই, কারণ এই দেই বানাই বলে যে করো এই ময়দা দিয়েই হাতের রুটি বানাবো। কে কে থাকেন কাকা? আর ছেলে মেয়ে সব বিয়ে সাথে শেষ। মেয়ে আসলে 6টা বিয়ে দিয়ে দিছি, আর ছেলে আছে 2টা বিয়ে দিয়ে দিছি। ছেলের বউরা সব ঢাকা গেছে বেড়াইতে, আর এক মেয়েদের বাড়ি বেড়াইতে। ছেলেরা তো একসাথে না? হ্যাঁ একসাথে। আল্লাহ দিলে অভাব নাই কোনটার, চাচা দোয়া করেন। তো অনেকটা কালা রুটির মতো মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো কালা রুটি না অবশ্য, এই খাইয়ে গেছি বুঝছেন। আচ্ছা আচ্ছা, তাই বললাম যে রুটি তৈরি করো, একটু মরিচ বাটা দাও, ডলা দাও। আপনি ধরে নিয়ে আসছেন আমাদেরকে রুটি খাওয়ানোর জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো তাড়াতাড়ি দাও। বল কি কোন? অনেকদিন পরে আমি এই ঢেকি দেখলাম। ঢেকি এখন তো শহরাঞ্চলে ঢেকি নাই। না আছে? নাই, ঢেকি নাই। এই চরে কি প্রায় বাড়িতে ঢেকি আছে? না, ওই পারে এই আমার এই লাইনে 2টা ঢেকি আছে। একবার ঢেকি ওই চাল করতে গেলে এবার দেয় না, না দেয়। তো এখন আমার খুব বন্ধু লোক, কিরে সব ঢেকি দিয়ে আমরা পিঠা বানাবো, গুঁড়ি কুটবো, চাল কুটবো, দেয় নাই। না দেওয়ার কারণে তখন আমার মনে রাগ হলো, কিরে একটা ঢেকি 1000 টাকা দাম। তখন আমি একটা ঘর দেওয়ার সময় কাঠ কিনতে গেলাম, এই ঢেকিটা কিনে নিলাম। এটা কি কাঠের ঢেকি? বাবলা কাঠের। 2000 টাকা দিয়ে কিনে নিয়েছি। এখন সব লোক আছে, পারাও যত পারো তত ঘুরি ঘুরিলে যাও, কোনো দুঃখ নাই। পিঠা বানাও খাও গা। আচ্ছা, পিঠা দাও না দাও, পিঠা আমি চাই না, আমার ফ্রি। আমার ঘরে 100 মণ ধান পাইছি, বাস গেল বার 100 মণ ধান পাইছি, আল্লাহ ভাতের অভাব নাই। এখন মন চাইলো যাই এই ধান করা পারো, ভেজ পার দাও, চাল করো, চাল করে আবার পিঠা বানাও সঙ্গে সঙ্গে। আচ্ছা কাকা, আমি একটু পরিচিত হই জায়গাগুলো। এই যে এটার মধ্যে ধান দেই আমরা, হ্যাঁ, এটাকে আমরা বলি নোট, আপনারা কি বলেন? আমরাও বলি নোট। আচ্ছা, এটার নাম নোট, এটা চুরুন। হ্যাঁ, চুরুট। হ্যাঁ চুরুন, হ্যাঁ। এটার নাম হলো কাতলা। হ্যাঁ, এটার নাম ঢেকির লরি। হ্যাঁ, ঢেকির লরি। আর আগে বলতো আটশোলই। হ্যাঁ, আগে বলতো আটশোলই, আগা পিসা। হ্যাঁ, আটশোলই, কাতলা, নোট, চুরুন আর হলো ঢেকি। এই হচ্ছে ঢেকির পরিচয়। হ্যাঁ, মানুষ তো শুধু ঢেকিছে না, আমিও তো গ্রামে বড় হয়েছি, আমিও তো প্রত্যেকটা নামই জানি। হ্যাঁ, বহু লোক চিনেই নেই, সব লোক চিনেই নেই। হ্যাঁ হ্যাঁ, ফরিদপুর। কাকি, চর থেকে যে ধরে নিয়ে আসলো এই যে বানানোর জন্য, রুটি বানানোর জন্য, কষ্ট হচ্ছে না আপনার এখন? কোনো কষ্ট না, কষ্ট কিসের? ওই যে আমাদের ছাগল যদি একটা ওই দেশে যাইতো, না খাই আসতো, তাহলে তো একজন মানুষ যে খাওয়াইতো, তাহলে মনে হলে কত খুশি হতো, তার জন্য কত দোয়া করতো। এরকমই তো আমার ছাগল তো বিদেশে আছে। কোন দেশে? ঢাকা আছে, ছাগলরা মেয়েরা বিয়ে দিচ্ছে এই দেশে। এই হিসাবটা চরের মানুষের মনে একটু বেশি। ওই যে কাকা আমাকে ওই যে খুব একদম হাত ধরে টানিয়ে নিয়ে যাচ্ছিল, টানিয়ে কি জন্য? মুসলিম কাকা। মুসলিম কাকা মানে আপনার বাড়িতে খাইলাম, তার বাড়িতে গেলাম না, দেখলে সে আবার মন খারাপ করবে, এমন একটা অবস্থা, তাই না? হ্যাঁ, না তাও দুঃখ নাই না। তারপরে কথা কি, ধরেন ওই যে ওরা তো কাজে আছে ব্যস্ত, হ্যাঁ,
পাট মানুষ নিয়ে কাজে আছে, এই কাজের মধ্যে আমার টানে নিয়ে যাচ্ছে। হয়তো কাজের মধ্যে মানে যে ধরেন পাটের জন্য খাওয়া দাওয়া করছে, আছে ভাত বাড়িতে, ভাত তো সবার থাকে, হ্যাঁ তাহলে আপনি গেলে পরে 2 দিন পর গেলে পরে খাবে, কোনো যায় আসে না তো। তখন পাট যখন লোক নেয় তার বাড়িতে 2-4-5 জনের ভাত সবসময় থাকে, তাই না? সবসময় থাকে, ভাত যে অভাব নাই, কারো অভাব নাই। চর দিয়ে যখন ঘুরছিলাম, মান্নান কাকা প্রথম দিকে এসে তার এই যে পেঁয়াজের যে দুর্দশা, পেঁয়াজ চাষ করে সেটি আমাদেরকে সেটি বলার জন্য এগিয়ে আসলেন। তারপরে বারবার যার কাছে যাচ্ছি কাকা আশপাশ দিয়ে ঘুরছেন, বলছেন যে চলো আমার বাড়িতে খাও। ওদিক দিয়ে মুসলিম কাকা যিনি ছিলেন তিনি ওই করলেন। পরবর্তীতে মান্নান কাকার অনুরোধ আর ফেলতে পারলাম না, চলে আসলাম। আসলে আমি চর নিয়ে কাজ করি, আপনারা যারা আমার ভিডিও দেখেন নিয়মিত, চরে আমি যাই। চরের মানুষের চরে কাজ করা অনেক বেশি কষ্টকর, দুর্গম, এই চরগুলোতে আসা অনেক কঠিন। শুধুমাত্র চরের মানুষের ভালোবাসা, চরের মানুষের সরলতায় আমি বারবার ফিরে আসি চরে। এত এত নির্মোহ ভালোবাসা, এত সুন্দরভাবে মানুষকে আতিথেয়তায় বরণ করে নেওয়া, এটি শুধুমাত্র চরে আসলেই সম্ভব, আর কোথাও সম্ভব নয়। আমি কত বলি ফোনে, আচ্ছা আচ্ছা, 100 বার আমি বহুত ফোনে কথা বলি, নাম্বারে দেখে রাখেন। আল্লাহ বাঁচা রাখুক, দোয়া করি, আল্লাহ হাইদিন বাঁচা রাখুক, দোয়া করি। সব জাতি মানুষের, সব ছেলে মানুষের আদ্য বললাম তো একমাত্র আপনাদের সমাদর ভালো করলাম, করি তাই আজীবন পর্যন্ত আপনার আমার নাম করতে হবে। এই আর মরেও যাই, কানে কোনো শুনতেও পান, যাক আল্লাহ খুব ভালো ছিল সরে মানুষটা, আল্লাহকে ব্যস্ত নসিব করি। এই আপনি দোয়াটা করবেন ইনশাআল্লাহ, তাছাড়া কিচ্ছু না বাজার দুনিয়ার খেলাটা এইটুকু। আচ্ছা আচ্ছা। মান্নান কাকার বাড়িতে খাওয়া দাওয়া শেষ করে এইবার আমরা রওনা দিলাম গ্রামটি ঘুরে দেখার জন্য। একটু আগাতেই চোখে পড়ল মানিকের চর বাজার। বর্ষায় এই চরে পানি উঠে, তাই এই জনপদের বাড়িঘরগুলো বেশ উঁচু ভিটা করে করতে হয়। বাজারের ঘরগুলো উঁচু ভিটার উপরে স্থাপন করতেই মাটি কাটছেন তারা। দেশের প্রায় সব চরেই যারা বসবাস করেন, চরের মানুষজন, তাদের যে দৈনন্দিন জীবনে যে শাকসবজি দরকার সেটা কিন্তু তারা চরেই উৎপাদন করেন। এটির জন্য তারা শহরের দিকে খুব একটি মুখাপেক্ষী নয়। যার জন্য দেখুন এই চরে এই যে একটি মাচান দেখছি, এখানে এই যে লাউ ধরেছে এবং প্রচুর পরিমাণে লাউয়ের যে ফুল এসেছে, লাউ ধরবে এবং এখান থেকেই তারা তাদের দৈনন্দিন জীবনে যে প্রয়োজনীয়তা সেটি তারা মেটাবেন। কিছুদিন আগেই এই বাড়ির যে মালিক ছিলেন তার বাড়িটি ভেঙে গেছে। নদী ভাঙনের শিকার হওয়া এই মানুষটি এখানে স্থানান্তরিত হয়েছেন। তার বাড়ি ঘর কিন্তু এখন পর্যন্ত পুরোপুরি ঠিক হয়নি, এখনও কাজ চলছে। বাড়িঘরের অর্ধসমাপ্ত কাজ রেখে তিনি আবার মাঠে চলে গেছেন কাজের জন্য। একটু আগাতেই দেখলাম দিগন্ত জোড়া পেয়ারা আর কলার জমি। এই চরের অন্যান্য কৃষিজ পণ্যের পাশাপাশি এই চরে প্রচুর পরিমাণে পেয়ারা ও কলা চাষ হয়। স্থানীয়দের কাছ থেকে জানতে পারলাম আজ পেয়ারা না ছিললেও আজ পেয়ারা ব্যাগিং করা হচ্ছে। কিভাবে ব্যাগিং করা হয়, কতদিন পেয়ারার বয়স হলে করা হয়, সেটি জানতে এইবার আমরা ঢুকে পড়লাম পেয়ারার বাগানে। পেয়ারা কেমন পাকছে? পেয়ারায় তো সব দেখতেছি খালি ব্যাগিং করা, পাকেনি এখনো না? ও দেখি তো একটু আপনার হাতের এইটা, ওই না এই যে এটাকে কি বলেন আপনারা? ওই না ওইটা না, পলিথিন না, আমাদের অঞ্চলে কোটা বলে এটাকে। কোটা দিয়ে পারেন না? পেয়ারা কি পারতেছেন নাকি পলি করতেছেন? তো এইখানে এই চরের কৃষি অর্থনীতির বড় একটি অংশ হচ্ছে এই পেয়ারা রোপণ ও কলা বাগান করা। ছোট ছোট পেয়ারাগুলোতে ব্যাগিং করছেন কতদিন ধরে কাকি? 5-7 বছর নিয়মিত না? কত বিঘা জমি আছে পেয়ারার? এখন একজন 10 বিঘি করেছে, 20 বিঘি করেছে, 2 বিঘি করেছে, 4 বিঘি। এই যে এইটি হলে 4 বিঘি, এখানে হলে 4 বিঘি, ওই যে ওখানে হলে 4 বিঘি, সব এক বাগান ছিল। তারপর আর একজনের 4 বিঘি, 200-300 বিঘা জমি হবে না? এটার বয়স কতদিন হয়েছে আপনার? তো 20-22 দিন। 20-22 দিন। আর এইটা
ওটা একটু বেশি হয়েছে। এই যে এটা এখনো পলি করেন নাই যে? ওটা ওইরকম সমানই, কিন্তু এটা ছোট হয়ে আছে তো একসাথে হয়েছে সব। আচ্ছা আচ্ছা, একটু বড় হলে করেন এই তো। ছোটটা তো করলে পড়ে যায় যে ঝরি। আর আপনাদের এমনিতে দিনে হাজিরা কেমন? 350 টাকা। এটা কি বারে কমে? বারে, হ্যাঁ। আগে 200 টাকা প্যাকেট মারতো, আগে গাছ ছোট আসছিল, 200 টাকা প্যাকেট মারিছি, দিন 2 ডি 3 ডি 4 ডি পর্যন্ত মারিছি। আচ্ছা আচ্ছা। আর এখন একটা দিতে এই যে দুপুর হয়ে যায়, গাছ বড় বড় হয়েছে। দিনে কি 2-3 জায়গা কাজ করতেন? না, এক ভুই দিলে এক ভুই সারা করে দিতেছি। তো বলেন 2-3 বার মারতাম, মানে 2-3 প্যাকেট দিন মারতো, মারা দিন 400-500 টাকা করে ইনকাম হইতো। আচ্ছা আচ্ছা। আপনাদেরকে কতগুলো পলি দেয়? এক বান্ডিল 2 কেজি দেয়, এক বান্ডিল 2 কেজি না, 2 কেজি 100 হয়, 200 হয়। এখন 2 কেজি মারেন 350 টাকায়। ও, এখন ফুরাইতে পারেন না, গাছ বড় হয়ে গেছে। বড় হইছে, আর কত বাগান আবার হাফ প্যাকেট মারতে এরকম। হ্যাঁ। এখন শীতের সময় পেয়ারের কড়িটা কম থাকে, আর গরমের সময় কড়িটা নষ্ট হয় না, সবই থাকি যায়। এখন দাম থাকে কম, এখন একটু দাম বেশি, এখন বড় হয় কম শীতের টাইম যে। তাছাড়া গরমের সময় প্রচুর পেয়ারা হয়, প্রচুর বেচা কিনা হয়, প্রচুর থাকে। আচ্ছা আচ্ছা। এখন যে শীতের সময় বেশি বড়। কেজি কত বিক্রি করছে? এখন ধরেন 1600 টাকা মন, 1600-1500 এরকম মন বেচা কিনা। আর বর্ষায়? বর্ষার সময় সেরকম 500-400 এরকম। আমরা তো শহরে 80 টাকা 100 টাকা কেজি পেয়ারা খাই। শহরে লিবি এরকম, কিন্তু আমার এখানে লাই না। পোকার হাত থেকে রক্ষা পেতে পেয়ারার স্বাদ ও রং ঠিক রাখতে এইভাবে পলিব্যাগিং করা হয়। একটি বিষয় নতুন জানলাম, সেটি হচ্ছে পলি করার আগে পেয়ারা বাগানে বিষ ছিটিয়ে নেন তারা। এরপর আপনারা যারা বাজার থেকে পলিযুক্ত পেয়ারা কিনে খাবেন, তারা অবশ্যই ঠিকমতো ধুয়ে বিষমুক্ত করে খাবেন। দুপুর গড়িয়ে বিকেল হলো, মানুষ সারাদিনের কাজ সেরে বাড়িতে ফিরছেন। মহিষের পাল নিয়েও ছুটছেন রাখালেরা বাড়িতে। বেলা ফুরিয়ে আসার সাথে সাথে গ্রামের মানুষ কাজ গুটিয়ে আনেন। এর মধ্যেই দেখলাম একটি ঘোড়ার গাড়িতে করে বাপ ছেলে গরুর জন্য কলার চারা কেটে নিয়ে বাড়িতে যাচ্ছেন। কলা বাণিজ্যিকভাবে চাষ করলে কলা গাছের গোড়ায় খুব একটা চারা রাখেন না। অতিরিক্ত চারা এভাবে কেটে কখনো গবাদি পশুকে খাওয়ান, আবার কখনো জমিতেই ফেলে রাখেন তারা। পেঁয়াজ হাটে নেবেন কখন? হ্যাঁ, কখন পাঠাবেন? তা আসি কাকা, চলে গেলাম। খাওয়া দাওয়া করছেন না? যাই ওই পরমানন্দ কাকার বাড়িতে রুটি খাইছি। আমি ভাবতেছি যে মুসলিম কাকা এত ডাকলো, সে তো রাগ করবে না। ভালো কোন মান নান? এই মান নান? হ্যাঁ কাকা, ভালো থাকেন। আল্লাহ ভালো। ফরিদপুর, রাজশাহীতে আসছিলাম, চলে যাব। আসেন তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে। এইবার আমাদেরও ঘাটে ফেরার সময় হলো। তবে আজকের গল্পটি ঘাটে গিয়েই শেষ হচ্ছে না, থাকছে ঘাট পারাপারের মানুষের ব্যস্ততার গল্প। ঘাটে এসে দেখলাম ঘোড়ার গাড়িতে করে আনা পেঁয়াজ বোঝাই করা হচ্ছে ট্রলারে। এই চরে ফসল উৎপাদন যতটা না কঠিন, তার চেয়ে কয়েক গুণ কঠিন তা শহরে নিয়ে বিক্রি করা। খেয়া ছাড়লেও রাজশাহীর দিকে আমাদেরকেও ফিরতে হবে পারে। কেমন লাগলো আজকের চরের গল্পটি কমেন্টে জানাতে পারেন। হাতে সময় থাকলে দেখতে পারেন কুষ্টিয়ার বিভিন্ন চরের ভিডিও। দেখা হচ্ছে নতুন কোনো জনপদে নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।